আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বন্যার্তদের পাশে আপনারা দেখছেন সকল জেলা উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অসহায় মানুষদের পাশে ত্রাণ নিয়ে ঘরে ঘরে ছুটে যাচ্ছে এবং বন্যা কবলিত এলাকায় রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করি। এই মহান দায়িত্বটি, এই গুরু দায়িত্বটি গ্রাম পুলিশ সদস্যরা করে যাচ্ছে, দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনারা দেখেছেন 230 বছরের এই বাহিনী এই রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে সুনামের সাথে। আমরা রাষ্ট্রের সকল প্রতিকূল পরিস্থিতিতে রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে কখনোই পিছপা হয়নি। সেই গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তকর তথ্য, বিভ্রান্তকর কথা বলে গ্রাম পুলিশ সদস্যদের মনকে বিষিয়ে তুলেছেন। আমি তাদেরকেই বলবো, কাউকে শ্রদ্ধা না করতে পারলেও অপমান করবেন না, নিজে কিছু করতে না পারলেও কারো কাজে বাধা হয়ে দাঁড়াবেন না। নিজে নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ান, দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছে দেখেন হাজারো মানুষ, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যান। তাহলেই দেখবেন আপনি সম্মানিত হয়েছেন, আপনি শ্রদ্ধার জায়গায় গিয়েছেন। কাউকে ছোট করে আজ পর্যন্ত আমি দেখিনি কাউকে বড় হতে, কাউকে লাঞ্ছিত করে কেউ সম্মানিত হয়েছে এমন নজির আমি দেখিনি। তবে অবশ্যই সম্মানিত ব্যক্তিদের সম্মান দিয়েই আপনি সম্মানিত হতে পারবেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত কিছু সদস্য ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনারা যে ধরনের বাজে কমেন্ট করেন, আপনাদের যদি ন্যূনতম শিক্ষার আলো ভিতরে থেকে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো ব্যক্তিকে কোনো কথা বলতে হলে তার ফোন নাম্বারে ফোন দিন। আপনি তার মেসেঞ্জারে যে তার নাম্বার নেই, যেমন আমার সাথে কথা বলতে হলে আমার ফেসবুক আইডিতে ঢুকলেই আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই উচিত সরাসরি কথা বলে বিষয়টা অবগত হওয়া। কারো মাধ্যমে কিছু না জেনে কাউকে লাঞ্ছিত করার আগে অন্তত 3 বার ভাবুন, আপনি লাঞ্ছিত হবেন না। আপনি যে কর্মটা করবেন তার বিপরীতে আপনার জন্য তেমনি একটি সময় অপেক্ষা করছে। এখানে কে কোনটা করে সেটা আমি জানি না, তবে একটা জিনিসই অনেকে উচ্চতর ডিগ্রির দোহাই দেয়। আসলে এত মেধা থাকতে আপনি কেন এই ছোট্ট একটা বাহিনী গ্রাম পুলিশে আসলেন? এই প্রশ্নটা করলে আপনি কী বলবেন? অর্থাৎ অন্য চাকরি নেওয়ার মতো যোগ্যতা আপনার ছিল না। কারণ আপনি যদি উচ্চ ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অন্য কোনো চাকরিতে অবশ্যই যেতে পারতেন। ভাইজান, আমাদের দাবি জাতীয়করণ,
রাফিজ আহমেদ মামলা তো 2 নম্বরে আসেই নাই। আমি বললাম না, এই যে রাফিজ আহমেদ দেখেন, এ অনেক উচ্চ শিক্ষিত একটা ছেলে, আসলে সঠিকটা না জেনে কিছু কমেন্ট করে। আপনার কোনো কমেন্টের জবাব আমি দেবো না, তবে এখন আপনাকে জবাব দিচ্ছি। 9 নম্বরে আমাদের মামলাটি তালিকায় এসেছিল শুধুমাত্র প্রধান বিচারপতির কাছে আবেদন করার কারণে, আপনাদের কারণে নয়। তো যেটা করেছি সেটা এসেছে এবং টিভি নিউজে সবাই দেখেছে। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল নতুন, বারবার লাইভগুলোতে বলছি, আপনারা ভালো করে না শুনে গেট করে একটা কমেন্ট করে বসেন। আসলে এটা হচ্ছিল আপনাদের অবক্ষয়, একটা যে বিষয় আছে, আমি আসলে সেই কথাগুলো বলতে চাই না। তবে একটা কথাই বলবো, নিজেকে অতি জ্ঞানী বা অতি শিক্ষিত ভাবাটা এটা মনে হয় বোকামি। সব কিছুরই শিক্ষার প্রয়োজন আছে। হয়তোবা আমি যত যাই করি না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে তার কাছে আমার যেতে হবে। আদালতের বিষয়, আইনের বিষয়গুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে। কারণ 9 নম্বরে আমাদের মামলাটি ছিল, 8 নম্বর পর্যন্ত শুনানি হয়েছে। 9 নম্বরে রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় চেয়েছে। আমাদের আইনজীবীরা সময় দিতে নারাজ ছিল। তারা বলেছে মাইলন কোনো সময় দেওয়া যাবে না। সেই মর্মে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল হাত জোর করে 1 নম্বর বেঞ্চের অর্থাৎ প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের প্রতি সে আবেদন করে যে আমি নতুন দায়িত্ব নিয়েছি অ্যাটর্নি জেনারেলের, ফাইল আমি খুঁজে পাচ্ছি না, তো ফাইলটি খুঁজে পাওয়ার জন্য আমার সময় লাগবে। সে মর্মে রাষ্ট্রপক্ষকে 2 সপ্তাহ সময় দিয়েছে। অর্থাৎ ভকেশনালের পরে, অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাসে যে বন্ধটি আছে, সেই বন্ধর পরে, কোর্ট খোলার পরে 14 কার্য দিবস পরে আমাদের মামলাটি শুনানি হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। তো রাফিজ আহমেদ সাহেব 2 নম্বরে মামলা ছিল না। দেখেন, আপনি সঠিকটা জানেনই না, ভিত্তিহীনভাবে কিছু কমেন্ট করেন যেগুলা এই বাহিনীকে বিভ্রান্ত করার জন্য। তো আপনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হলে আপনার ইউনিয়নের নাম, আপনার থানার নাম, আপনি কত নম্বর ওয়ার্ডের মহল্লাদারের দায়িত্ব আছেন, আপনার পরিচয়টা তুলে ধরবেন। আমি আপনার পরিচয় চেয়েছিলাম, তো আপনি সেখানে আপনার শিক্ষাগতর আপনার দাম্ভিকতাটা দেখাচ্ছেন, কিন্তু আপনার মূল যে পরিচয়টা সেটা আমি পাইনি ভাই। তো রাফিজ ভাই, আমি অনুরোধ করব, অবশ্যই যে কোনো মানুষের সাথে পরিচিত হতে গেলে অবশ্যই নিজের সঠিক পরিচয়টা দিতে হয়। দেখেন, আমার সঠিক পরিচয়টা আমার আইডিতে দেওয়া আছে ভাই, আপনার আইডিতে যে কোনো পরিচয় আমি পাইনি। তো যেহেতু 2 বছর চাকরি হয়েছে, সেক্ষেত্রে হয়তো বা উজ্জ্বল খানের সম্বন্ধে কিছু জানেন না। আজকে এই লাল মিয়ার যাকে নিয়ে চলছেন, তার পথ চলা কোথা থেকে সেটা ভালো করে জানেন। এই উজ্জ্বল খান যে মামলাটির রায় এনেছে, সেই মামলায় লাল মিয়াকে বাদী রেখেছিলাম 1 নম্বরে, আমি 2 নম্বরে ছিলাম, কারণ আমি 47,000-এর এফিডেভিটকারী। আপনার চাকরি 2 বছর হতে পারে, কিন্তু আপনি আপনার জাতীয়করণের জন্য আদালত থেকে যে রায়টি পেয়েছেন, সেটা আমার এফিডেভিটের কারণে ভাই। তো যাই হোক, হয়তোবা না বুঝে অনেকে অনেক কিছু বলতে পারে, তবে আপনাদের কথায় আমি বিরক্ত বা রাগ হই না। তবে একটি কথাই বলবো, সঠিক না বুঝে কোনো কমেন্ট করা মানে এই বাহিনীকে অবশ্যই বিশ্বর দরবারে মূর্খ বাহিনী হিসেবে পরিচিত করা। আপনারা উচ্চশিক্ষিত, আপনাদেরকে ছেলেও জানাই আমি, আপনাদের মতন মেধাবী মানুষগুলো এই চাকরিতে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আপনাদের মেধার মূল্যটা আমরা চাই। আপনারা এগিয়ে যান, আপনারাই আমাদের দায়িত্বগুলো নেন। 17 সাল থেকে এই মামলাটি, 19 সালে আমরা রায় পেয়েছি, 21 সালে আপিল হয়েছে। প্রতি সপ্তাহে আমরা এই আদালতের দ্বারস্থ হয়েছি ভাই। আমারও একটি পরিবার আছে, আমারও সন্তান আছে। হাইকোর্টের রায়টা কীভাবে এনেছিলাম, আমার এলাকায় আসেন, আপনাদেরকে আমি ইনভাইট করছি, দাওয়াত করছি, আসেন। আমি উজ্জ্বল খান নিজের বাবার জমি বিক্রি করে হাইকোর্টের রায়টা এনেছিলাম। বন্দুক লাগিয়েছিলাম, প্রথম বন্দুক লাগিয়ে জমি হাইকোর্টের রায়টা আনি, পরবর্তীতে জমিটা বিক্রি করতে হয়েছে আমার ভাই। রাফিজ ভাই, আপনাকে এই কথার উত্তরটাই শেষ উত্তর। আপনার একসাথে কাজ করার কোনো সমস্যা আমার নাই। আপনারা দেখেন ভালো করে, 14 তারিখে লাইভ করে সারা বাংলার গ্রাম পুলিশকে ঢাকায় আসতে বলেছি, আপনার 15 তারিখে বলেছি, 16 তারিখে বলেছি এবং 17 তারিখে বলেছি, 18 তারিখে আমি নিজে উপস্থিত হয়েছি। আপনি দেখেন, এই লাল মিয়া সাহেব কুরবানি ঈদের আগে 43 দিন
রাজপথে ছিল, কিন্তু 500 জন গ্রাম পুলিশ এক জায়গা করতে পারেনি। আর আমরা লাইভ করলাম, আপনাদেরকে আসতে বললাম, সেখানে হাজার হাজার গ্রাম পুলিশ আজকে উপস্থিত হলো। সেখানে আমরা গেলাম, আমাদেরকে কি মূল্যায়ন করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই, আমি সেটা নিয়ে বলবো না। তবে আপনাদের মতন কিছু গ্রাম পুলিশ সদস্যরা আমাদের মতন গ্রাম পুলিশদেরকে তুচ্ছ তাচ্ছিল্য একটা কিছু করেছিলেন। তো সেগুলো এই লাইভের মাধ্যমে বলতে চাই না, খালি একটা কথাই বলতে চাই, আপনারা অবশ্যই অবশ্যই উচ্চশিক্ষিত, সেই জ্ঞানটুকু কাজে লাগান। এবং লালমিয়া 1 নাম্বার 55 জনের এই মামলাটা ছিল, 55 জনের, এবং এই লালমিয়াই কিন্তু দ্বিতীয় আরেকটি রিট করেছিল, এই মামলা থেকে ও সরে গিয়েছিল। ভালো করে ইতিহাস জেনে নেবেন, ভালো করে ইতিহাস জেনে এই মামলার এই মামলাটি রিটটি করার পরেই এই মামলার পরিচালনার দায়িত্ব আমার উপরে অর্পিত হয়, আমাকে সভাপতি করা হয় রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির, এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে 19 সালে রায় ছিনিয়ে আনি। 20 সালে করোনা এবং 21 সালের মাঝামাঝি পর্যন্ত করোনা ছিল, তারপরে এই রিটটি আপিল হয়, কারণ 20 সাল পুরোটাই ছিল কোর্ট বন্ধ। কারণ আপনাদের 2 বছর ধরে চাকরি হয়েছে বিধায় আপনারা অনেক কিছু না জেনেই যাকে তাকে যে কোনো ভাষা প্রয়োগ করছেন, যে কোনো কথা বলছেন। এই লালমিয়া রাজশাহীর বাড়ি নামে একজন দফাদার, আপনারা ভালো করে খোঁজ নেন, যদি আপনি রাজশাহী বিভাগের ছেলে হয়ে থাকেন, সেই বাড়িকে দিয়ে দ্বিতীয় রিট করিয়েছিলেন, এবং সেই রিটে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার গ্রাম পুলিশের কাছে টাকা নিয়ে তাদেরকে ওই মামলায় ইনক্লুড করেছিলেন, ভালো করে জেনে দেখেন। এবং সেই মামলাটি খারিজ হয়ে গেছে, এবং আমি উজ্জ্বল খান যে মামলাটি পরিচালনা করেছি, সেই মামলাটায় আজকে আপনারা যে স্বপ্নটি দেখছেন সেটি আনতে পেরেছি, নিজের অর্থ, শ্রম, সময় সব দিয়ে। তো আজকে এতটাই কষ্ট হয় আপনারা না জেনে কিছু মন্তব্য করেন, তাই তো আপনার যেহেতু রাজশাহী বিভাগ, আপনি ভালো করে রাজশাহীর বাড়ি কে, রাজশাহীর বাড়ি নাম হলো বাড়ি হোসেন্না শেখ এরকম আর কি, তাকে 1 নাম্বার করে যে রিট মামলাটি করেছিল 18 সালে, দেখেন 17 সালে রিট করলাম, তারপরে 18 সালে সে আরেকটা রিট এই রিটের বিপক্ষে আরেকটা করলেন, এবং সেটাও সে পরিচালনা করলেন। তো সবসময় সে স্রোতের বিব্রতি ছিল। আমি বারবারই তাকে নিয়ে, শুধু না, কর্মচারী ইউনিয়ন সহ সকলকে নিয়েই এই মামলাটি পরিচালনা করার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু এই মামলার এই মানুষগুলো বিভিন্ন জেলা উপজেলা থেকে কি করেছে সেগুলো জানেন, যেহেতু আপনারা নতুন, যে কারণে আপনাদেরকে আমি অনুরোধ করব, কারো বিরুদ্ধে এমন কোনো কথা বলে তার মনে কষ্ট দেওয়ার আগে আপনারা আগে বিশ্লেষণ করবেন যে আপনার যে কথাটা, সে কথাটা কতটুকু যুক্তিযুক্ত। কারণ আপনাদের এই যে কথাগুলো বলেছেন, রাফিজ আহমেদ এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, আন্দোলন কোনো কিছুই মেনে নেয়নি। কী ফলাফল পেয়েছেন বলেন? ভিত্তিহীন কথা। শোনেন, মুখের কথা আর পেপারসের কথা এক নয়। কোরবানি ঈদের আগেও কিন্তু লালমিয়া বলেছিল হয়ে গেছে, প্রমাণটা দেখাইতে বলবেন। অটোমেটিক শুনানি হয়ে যাবে, আইনজীবী না দাঁড়ালেই হয়ে যাবে, মামলা পরিচালনা করা লাগবে না। আপনি যে উচ্চ ডিগ্রিধারী, আসলে যে পরিচয়টা আপনি আমাকে দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আপনার কথাগুলোতে মনে হচ্ছে আসলে কি ভাই, আপনি কি সত্যিকারে এই ডিগ্রিগুলো অর্জন করেছেন কিনা আমি জানি না ভাই। তো আপনি যদি করে থাকেন, আপনার জেলায় অবশ্যই একটি জজ কোর্ট আছে, সেখানে আইনজীবীরা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন এবং এই বিষয়টি নিয়ে একটু কথা বলবেন। কথা বললেই আপনি বুঝে যাবেন। আজকে এই 55 জন যে মামলা করেছিলাম তার মধ্যে অনেকে কিন্তু মারাও গেছে। মামলা কি বসে আছে? লালমিয়া ছিল না, মামলা কি রায় আমরা আনতে পারিনি? এনেছি। তো লালমিয়া রাজপথে আছে, আমি উজ্জ্বল খান সাপোর্ট করিনি। আপনি কি বলতে চান? কেন বাজে মন্তব্যগুলো করছেন?
আপনি আপনার বিবেক থেকে একবার বলুন, কেন বাজে মন্তব্য করছেন আপনি? আপনি যার সাপোর্ট করছেন সে কি সঠিক রাস্তায় আছে? 20 তারিখে তো জাতীয়করণ দিয়ে দিলেন, সেই ভিডিওগুলো তো আছে, ওপেন বলা হয়েছে জাতীয়করণ হয়ে গেছে, মেনে নিচ্ছে। একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। কি প্রজ্ঞাপন পেয়েছেন আপনারা বলুন? সুমন আহমেদ ভাই, আদালত কর্তৃক যে রায়গুলো হবে সেটা বাস্তবায়ন করার জন্য এই সরকারের যথেষ্ট ক্ষমতা আছে। তাছাড়া সরাসরি কোনো কিছু করার ক্ষমতা এই সরকার ওইভাবে রাখে না। আশা রাখি বুঝতে পেরেছেন। বিষয়টি খুবই জটিল হিসাব, এই হিসাবগুলো বুঝতে হবে ভাই। ধন্যবাদ উজ্জ্বল হোসেন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না, মূর্খ না, আমাদের গ্রাম পুলিশ যারা রিসেন্টলি যাদের নিয়োগ হয়েছে তারা অনেক বুদ্ধিমান, তবে তারা কাউকে কোনো মূল্যায়ন করে না, এই আর কি। রাফিজ আহমেদ বাস্তবায়ন হতে সময় লাগবে না লাগবে সে বিষয়গুলো আপনারা দেখবেন। একমাত্র বারবারই বলেছি, বারবারই আপনাদের বলছি, কারো পক্ষ হয়ে ছাপাই গাওয়ার দরকার নেই। কারণ আপনি যখন বাস্তবতার মুখোমুখি হবেন তখন আপনার এই মানে এক ধরনের জেগে জেগে স্বপ্নর একটা বিষয় আছে না, সেটা হারিয়ে যাবে। বাস্তবতার কাছে স্বপ্ন হারিয়ে যায় ভাই। জি ভাই, অবশ্যই আমি মামলা নিয়ে আছি, আপনাদের সঙ্গে আছি। আপনাদের 47,000 গ্রাম পুলিশের এভিডেভিটকারী আমি উজ্জ্বল খান, এবং নিজের জমি বিক্রি করে এই বাহিনীর রায় এনে দেওয়ার পরে আপনারা নতুন চাকরিতে এসে যে ধরনের বিভ্রান্ত করে এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে ধরনের ভাষা, যে ধরনের দেখেন, আপনি একজন মহল্লাদার, একজন দফাদারকে র্যাঙ্কিংয়ের জায়গা থেকেও কিন্তু প্রতিটা বাহিনী কিন্তু শ্রদ্ধা সম্মানের জায়গায় চলাফেরা করে। তো আপনার সিনিয়রকে কীভাবে কথা বলা হয় এগুলোও কিন্তু আমাদের জানা উচিত। তো আদালতের মামলার জন্য কি করতে পেরেছেন? আপনার রাজশাহী বিভাগ, এই রাজশাহী জেলা থেকেই দ্বিতীয় রিটটি দায়ের করেছে লাল মিয়া সাহেব, এবং রাজশাহী বিভাগ থেকে আজ পর্যন্ত এই মামলার জন্য কতটুকু সহযোগিতা করতে পেরেছে ভালো করে জানবেন। আপনারা অযথাই এই যে আন্দোলনে যে বিভিন্ন থানা জেলা থেকে যে অর্থগুলো সহযোগিতা করা হয়েছে, আমরা কি না করেছি? অর্থগুলো শুধুমাত্র কাজে লেগেছে, মানুষ ঢাকায় থেকে খেয়েছে, লাগে। কিন্তু অর্থ লাগে ভাই। এটা মাত্র অল্প কিছু, এই আইডিটা ভালো করে দেখেন। এবং 1400 থেকে এই সরকারি পোশাকটি গায়ে নিয়ে অধিকারের হয়েছি বাহিনীর পক্ষে। তো আপনারা অনেক উচ্চশিক্ষিত, আপনারা তো এই পোশাকটাকেই সম্মান জানাতে জানেন না, এই পোশাকটাকেই পরেন না। আপনার আইডি একটা সিভিল পোশাকে। তো আপনারা যে ধরনের মন্তব্য করেন, আসলে এই বাহিনীটাকে একটি ঘৃণিত বাহিনী হিসেবে আপনারা রূপ দিতে যাচ্ছেন, সেটা কি খেয়াল করেছেন? আপনাদের ভাবনাগুলো যে কতটুকু নোংরা, এটা কখনো কি চিন্তা করেছেন? একটু দয়া করে চিন্তা করবেন। আমার কথায় কষ্ট নেবেন না, দয়া করে কেউ আমার কথায় কষ্ট নেবেন না। কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন দয়া করে। আমরা কারো বিরুদ্ধে কোনো কমেন্ট, কোনো লাইভ আমার দেখাতে পারবেন না, কোথাও বলিনি, কিন্তু বলতে বাধ্য করছেন আপনারা। আপনাদের এই বাজে কমেন্টগুলো
সত্য বেরিয়ে আসছে, সত্যগুলো বলতে বাধ্য হচ্ছে। আর কারণ যে ব্যক্তির কথা বলে আপনারা বারবার যে কথাগুলো ঘুরে ফিরে বলছেন, যদি পারেন সহযোগিতা করেন। আপনি বলতেছেন আদালতের কাছে এমনিই অটোমেটিক হয়ে যাবে, কে বলেছে আপনাকে? আপনি কি জানেন গত 21 তারিখে কতজন আইনজীবী দাঁড়িয়েছিল তাকে জানেন? 16 জন আইনজীবী, সিনিয়র 16 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। কয়জনের ওই দিন 10টা টাকা কি কোনো গ্রাম পুলিশ সদস্যরা দিয়েছিল? হ্যাঁ, উজ্জ্বল খান পল্লব সাহেবকে নিয়ে যতটুকু সম্ভব হয়েছে ম্যানেজ করে তাদের হাতে দেওয়ার চেষ্টা করেছি। উজ্জ্বল হোসেন ভাই, আমি তো বারবারই বলেছি সাধারণ গ্রাম পুলিশদেরকে বিভ্রান্ত করেছে এবং গ্রাম পুলিশের যেই সিম্পিতি ভালোবাসার সাথে প্রতারণা করা হয়েছে। গত 20 তারিখে যেই মিথ্যা কথাটা সে বলতেই পারত, আমাদেরকে আশ্বাস দিয়েছে, তো এর বেশি করা কিছু নেই। আর আমাদের অবশ্যই যে কথাগুলো আমি দেখেছি গতকালকে বলেছে, তা পরশুদিন বলেছে, এই কথাগুলোই 20 তারিখে বলতো। কিন্তু তিনি কিন্তু সেদিন ওই কথা বলেন নাই, সে তার কমিটির কথাগুলোই উত্থাপন করেছেন। আসলে সে এ পর্যন্ত কতগুলো কমিটি করেছে তাকে জানেন? কথাগুলো বলতে চাই না। যেখানে 43 দিন প্রেস ক্লাবের সামনে বসে 500 গ্রাম পুলিশ এক জায়গা করতে পারেনি, সেখানে হাজার হাজার গ্রাম পুলিশ চলে গেল এমনি। তো সকলকেই উজ্জ্বলকে আপনার বিরুদ্ধে ভয় কেন? এই প্রশ্নটা আপনারা যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন আপনাদের প্রতি আমার রইল, কেন উজ্জ্বল খানকে থামাতে হবে? উজ্জ্বল খান তো একটি রাস্তায় ধরে আছে, সেই আদালত নিয়েই পড়ে আছে, অন্য কোনো রাস্তায় নেই। তবে সকলকেই সকল রাস্তায় উজ্জ্বল খান সাপোর্ট করছে। তাহলে তাদের কাছ থেকে কেন উজ্জ্বল খানের এই আইনি রাস্তাটিতে তাদের সাপোর্ট আমি পাচ্ছি না? কেন পাচ্ছি না? কেন সে এই রিট কমিটিকে সহযোগিতা করছে না? রিট কমিটি সফল কমিটি, যে কমিটি এই গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের স্বপ্ন, ঐতিহাসিক রায় হাইকোর্ট থেকে এনে দিয়েছে, সেই রিট কমিটিকে কেন সহযোগিতা করছে না? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রইল। অবশ্যই আপনারা যে ব্যক্তিরা এ কথাগুলো বলছে তাদের কাছে জিজ্ঞাসা করবে। আসলে উজ্জ্বল খান তাদের বারাভাতে হয়তোবা ছাই দিয়ে, কারণ সত্যটা প্রকাশ হয়, তো শুনতে সবাই ভালোবাসে, কিন্তু সত্যবাদী, সত্য কথা যারা বলে তাদেরকে কেউ ভালোবাসে না, তাদেরকে ঘৃণাই করে। তো আমি সেই প্রকৃতির ঘৃণিত ব্যক্তি হতেই চাই, সবার কাছে প্রিয় হতে চাই না। সত্য বলে যাব, সঠিক পথে নিজেকে পরিচালনা করার চেষ্টা করব এবং সঠিক রাস্তায় থেকে যেন মৃত্যুবরণ করতে পারি, এই আশাই আপনাদের কাছে করব ভাই। মানন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, স্বপ্ন গ্রাম পুলিশের অবশ্যই পূরণ হবে। আপনাদের কাছে আমার বারবারই বলেছি, দেখেন, স্রোতের বিপরীতে যাবেন না। এই ছাত্র আন্দোলনে আমি উজ্জ্বল খান কিন্তু ছাত্রদের পক্ষে লাইভ করার কারণে দোষী হয়েছিলাম, কিন্তু ছাত্ররা বিজয় অর্জন করেছে। আবার সেই তো যাই হোক, অনেক কথাই বলতে গেলে অন্যরকম হয়ে যায়। তবে একটা কথাই বলবো, স্বপ্ন পূরণের জন্য
সকলেরই এগিয়ে আসতে হবে, সকলেরই ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করতে হবে। আর যারা আন্দোলনের রাস্তায় আছেন আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা পূর্বেও আমার লাইভে দেখেছেন, আপনারা রাজপথে আছেন, রাজপথে আন্দোলন চালিয়ে যান, বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যান। আমি আইনি পথে আছি, আমি অবশ্যই আইনি রাস্তায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, কাউকে কোনো অর্থ দিতে হবে না। আমি পূর্বেই আমার আইডিতে আপনারা দেখেন, আজ থেকে 2 বছর আগেই কিন্তু বলে দিয়েছি 1টি টাকা দিতে হবে না। আপনাদের স্বপ্ন পূরণ করার পরে যদি আপনাদের মনে চায় তখন আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। এখন আপাতত আপনাদের কোনো অর্থ দিতে হবে না, তবে দোয়া করবেন। জি উজ্জ্বল হোসেন ভাই, ধন্যবাদ আপনাকে। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আমাদের গ্রাম পুলিশের সন্তানরা, উচ্চ শিক্ষিত মেধাবী সন্তানরা আছে। আমি তাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, তাদের বাবাদের যে স্বপ্নটি, সেই স্বপ্নটি পূরণের জন্য তাদেরও এগিয়ে আসতে হবে এবং স্বপ্ন পূরণের এই সম্মানিত গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সন্তানদের প্রতি অনেক কথাই ছিল, হয়তোবা সেই কথা থেকে আমি সরে গেলাম, আর সেই কথাগুলো এখন আর বলবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজারো কথার পরে হাসি মুখেই আপনাদের মাঝে বা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, আপনাদের সাথে হাসি মুখেই থাকতে চাই। ধন্যবাদ ভাই। অবশ্যই যাই হোক, হয়তোবা কয়েকটা কমেন্টের উত্তর চলে এসেছিল, বললাম না। তবে সকলে দোয়া করবেন, সকলে পাশে থাকবেন। আইনি মাধ্যমেই দেখেন যেটা হয়েছে, লালমিয়া আন্দোলন করেছে, কাউকে আমি ছোট করি না। তবে আমাদের কার্যক্রমগুলো আপনারা সব বরাবরের মতনই টিভির হেডলাইনে পেয়েছেন, আর সঠিক রাস্তার সঠিক তথ্য আপনারা টিভিতেই পাবেন। আমরা মুখ দিয়ে কোনো কিছু বলতে রাজি না। আমরা রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি আমাদের ন্যায্য অধিকারের জন্য আদালতের লড়ে যাব যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ না হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।